নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই মুহূর্তে বসে আছি মেমারিতে। আমাদের সামনে বসে আছেন মেমারির বর্ষিয়ান বিজেপি নেতা ভীষ্মদেব ভট্টাচার্য। ভীষ্মদেব বাবুর পরিচয় আলাদা করে দেওয়ার নেই, তিনি নিজেই বলেন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মানে বিজেপি হেঁটে যাচ্ছেন। ভীষ্মদেব বাবুকে আলাদা করে বলতে হয় না যে তিনি বিজেপি। কয়েক বছর আগে পর্যন্ত যারা বিজেপিকে রোজ সকাল থেকে বিকেল পর্যন্ত গাল পারত তারাই এখন ভীষ্মদেব বাবুদের মাথায় রয়েছেন বলে এখানকার মানুষরা বলছেন। আমি ভীষ্মদেব বাবুর কাছে প্রথম যে বিষয়টা জানতে চাইব, আপনার রাজনৈতিক জীবন শুরুই বিজেপির হাত ধরে। আপনি আপনার রাজনৈতিক জীবনের যে এতগুলো পথ বেয়ে আজকে এলেন, আজকের বিজেপি আর আগেকার বিজেপির মধ্যে কি কিছু পার্থক্য দেখতে পেলেন এই 2 মাস বিজেপি যে সরকার চালাচ্ছে? অবশ্যই আগেকার বিজেপির মধ্যে একটা সংস্কৃতি ছোঁয়া ছিল, যেখানে প্রত্যেককে মান্যতা দিতে হতো। তখন প্রথমে 1 বছর, তারপর 2 বছর, তারপর 3 বছর সভাপতি হলো। কিন্তু সভাপতিরা চলে যায়, কিন্তু একটা মান্যতা তাদের থাকে, তাদেরকে সম্মান জানাতে হয়। আমাদের যারা সিনিয়র লিডার হয় তাদেরকে আমরা প্রচণ্ড সম্মান জানাতাম। শুধু আমাদের নয়, আমরা একটা পরিবার ছিলাম। আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, আরও শাখা সংগঠন এবিপিপি থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা একটা বিশাল পরিবারের মধ্যে। কিন্তু আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, শুধু ভালোবাসা ছিল, পরস্পর প্রতি শ্রদ্ধা ছিল। কিন্তু এখনকার বিজেপির যা দেখছি, আমরা এটাকে বিজেপি বলেই মনে করছি না। অন্ততপক্ষে পশ্চিমবাংলার বুকে যা ঘটনা ঘটছে, এটা আমাদের বিজেপির কালচার নয়। এটা কোথা থেকে আমদানি হয়েছে জানি না। আমরা নিজেরাই দুঃখিত, লজ্জিত। মানুষ আমাদেরকে ভালোবাসে, এটা বিজেপি যাচ্ছে। বিজেপি তখন কেউ করতো না, এগুলো সব সিপিএমের বেল্ট। সিপিএমের অত্যাচারে মানুষ জর্জরিত। সেই সময় কারুর ক্ষমতা নেই বিজেপি করার। আর আমি যেখানে বসে আছি, এটা তো হচ্ছে হরেকৃষ্ণ কোঙার, বিনয় কোঙার তাদের ভূমি। সেখানে কবে থেকে আন্দোলন, এখানে কংগ্রেসের কোনো অস্তিত্বই ছিল না, শুধু সিপিএম, সিপিআই ছিল, সিপিএম। তারপর থেকে এই লড়াই জারি হলো। যবে থেকে 1991 সাল থেকে বিজেপি এখানে প্রার্থী দিতে শুরু করলো পশ্চিমবাংলার বুকে, তখন থেকে আমরা অনেকেই বলেছিলাম যে প্রার্থী হবার জন্য, কেউ হলো না। কিন্তু সবাই বলল আমাকে হতে হবে, নাহলে উপায় নেই। এখানে বিনয় কুমারদের বিরুদ্ধে কেউ প্রার্থী হওয়ার ক্ষমতা নেই। তো আমি বললাম, কে একবারে লাট সাহেব যে বিনয় কুমারের বিরুদ্ধে প্রার্থী হতে পারবো না? তো তাই হিসেবে আমি দাঁড়িয়েছিলাম। তো ঘটনাটা হচ্ছে, আমি ওকালতিও করতাম, কিন্তু ওকালতি করেছি জীবনে, কখনো একটি টাকা পয়সা নিইনি। কেন? প্রথম ওকালতিটা আমার পেশা ছিল না, ওকালতিটা ছিল গরিব মানুষের সেবা। আমার মা আমাকে বলে গিয়েছিলেন, প্রথম দিন যখন আমি জয়েন করি তখন একটি 1,500 টাকা ফার্স্ট দিন একটা সিনিয়র আমাদের উকিলবাবু তিনি আমার হাতে দিলেন। মানে একটা মুভ করালেন, মুভটা সফল হলো, দিয়ে আমাকে 1,500 টাকা দিলেন। আমি এসে মাকে বললাম, দেখো আমি গেছি, 1,500 টাকা তখনকার দিনে। তো মা বললো, বাবা ওই টাকা আনিস না, ও টাকা মানুষকে দিয়ে যান, স্কুল কলেজ, গরিব মানুষ। আর জীবনে ওকালতির পয়সা নিবি না। সেই থেকে ওকালতির পয়সা কিন্তু আমরা নিইনি। কেন? আমাদের প্রচুর অন্যান্য ব্যবসাপত্র, জমি জায়গা, আমরা প্রতিষ্ঠিত, আমাদের কোনো টাকা পয়সার দরকার পড়েনি কখনো 1 টাকা। তাছাড়া আমি তো ছোটোবেলা থেকে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে বিয়ে থাও করবো না, সংসারও করবো না। অর্থের মোটামুটি খাবার দাবারের অভাব নেই, আর বেশি স্টাইল তো আমার নেই। আমি চা পর্যন্ত খাই না, চা, বিড়ি, সিগারেট, মদ এসব প্রশ্নই ওঠে না। খুব সিম্পল লাইফ লিড করেছি। আর পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। আমার বাড়ির নিয়ম ছিল, যে মানুষই আসবে তাকে শ্রদ্ধা করো, ভালোবাসো। সে গরিব মানুষ হোক, সে বিরাট বড়লোক হোক, তা আমার দেখার দরকার নেই। মানুষ মানে তারা নারায়ণ। আমরা সেইভাবেই আমরা, যার জন্যে আমাকে কখনো সিপিএম পিরিয়ডেও পালাতে হয়নি, তৃণমূল পিরিয়ডেও পালাতে হয়নি, কারুর ক্ষমতা হয়নি আমার উপর কোনো অত্যাচার করবার। আবার আজকে বিজেপি এসছে, বিজেপি তো আমার নিজের দল, সুতরাং কোনোই ব্যাপার না। আচ্ছা, দল যখন কঠিন ছিল তখন ছিলেন আপনি, দল যখন ভালো সময় এলো তখন সিপিএম, তৃণমূল থেকে সুযোগ সন্ধানীরা টপাটপ দলে ঢুকে পড়ছে, তারাই ক্ষমতার স্বাদ পেতে চাইছে। এই অবস্থায় আপনারা বিজেপির কর্মীরা, ঠিক বিজেপির যারা নেতৃত্ব, যারা পুরনো দিনের নেতৃত্ব, আপনারা কি মনে করছেন আপনাদের করণীয় কী হতে পারে? দেখুন, আমরা তো ভেবে পাচ্ছি না। বিজেপি একটা বড় সাংগঠনিক দল, রেজিমেন্টেড ফোর্স। বললাম না, সবাই পরিবারের মতো।
কিন্তু এ পরিবার যেন ধ্বংস হয়ে যাচ্ছে, ধসে যাচ্ছে, কেউ কাউকে মান্যতা দেয় না। যে যা খুশি 15 দিনের লোক এসে বলছে সে নাকি সব জিতিয়ে দিল। এতদিন ধরে সংগঠন করে কত ছেলে মারা গেছে, কত কর্মী ঘর ছাড়া, আমি তার লিস্ট জানি। ওরা বর্ধমান যা শুধু নয়, আমি বর্ধমান, হুগলি থেকে এমনকি কৃষ্ণনগর বেল্ট থেকে আরম্ভ করে সব জায়গায় তখন কোনো লোক ছিল না। আমারই কেবলমাত্র মোটর সাইকেল, তখন মোটর সাইকেলের পার্ট ছিল না, লোকেদের সাইকেলও নেই, এরকম একটা অবস্থার মধ্যে আমি কেবল এই মোটর সাইকেল নিয়ে ঘুরে ঘুরে সমস্ত এলাকায়, আমার সাহস ছিল, আমার দম ছিল, আমি কাউকে ভয় পাইনি। গোটা গ্রামে গ্রামে লোকেরা 2-4 জন ছেলেরা এসছে, দাদা আমরা একটা মিটিং করতে চাই, তা আমি সেখানে গিয়ে হাজির হয়েছি এবং বক্তব্য রেখে এসেছি একটি মোটর সাইকেল নিয়ে, দিনের পর দিন রাতের। এমনকি তখন বর্ধমান জেলা ছিল, গোটা বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান নিয়েও, সে আমি ধরুন কুলটিতে গেছি, সে আমি অন্ডালে গেছি, উগরাই যাচ্ছি মোটর সাইকেলে, রাস্তার অবস্থা খুব খারাপ, তা সত্ত্বেও সব জায়গায় যেতে হয়েছে আমাকে। মানে যেখানে ডেকেছি, কেউ যাবার নেই, বক্তৃতা করতে যেতে হবে। আমি চাইছিলাম বিজেপিকে, পদ্মফুলকে ঘরে ঘরে চেনাতে হবে, মানুষকে জানাতে হবে, শ্যামাপ্রসাদকে জানাতে হবে, কারণ ইতিহাস পড়ায়নি, আমাদের ইতিহাস ভুল ইতিহাস পড়িয়ে গেছে, তার জন্য এই সংগ্রাম। কিন্তু আজকে এই সংগ্রামের শেষ পরিণতি দেখতে হচ্ছে, খুব খারাপ লাগছে, খুব দুঃখ লাগছে। আমাদের বেশিরভাগ যারা এখন কার্যকর্তা, তারা যে এরকম হতে পারে, তাদের মধ্যে কোনো সংস্কার নেই, কোনো সংস্কৃতি নেই, পরস্পরের প্রতি শ্রদ্ধা নেই, এই বিজেপি আমরা ভাবিনি। হবে আমরা আশা করছি আমাদের নেতা শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী, তারা 2-3-4 মাস সময় চেয়েছে, নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে, সংগঠনকে সেইভাবে সাজানো হবে। আমরা বিজেপি করি, এটা একটা সাংগঠনিক দল, এখানে এমএলএর কোনো ভূমিকা নেই। এমএলএ থাকবে, এমএলএ প্রশাসনের দেখবে, এমএলএ থাকবে, এমএলএ দেখবে কি করে উন্নয়ন করা যায়, কিভাবে কিছু টাকা পয়সা জোগাড় করে এনে দেওয়া যায়, বিডিও, এসডিও, ডিএমের সঙ্গে বক্তব্য রাখবেন। কিন্তু সংগঠনের ব্যাপারে আমি দেখছি এখন এমএলএর প্রতিনিধি হয়েছে, এমএলএর প্রতিনিধি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের এরকম এমএলএ প্রতিনিধি বলে কিছু হয় না, অন্তপক্ষে আমার জানা নেই। আমি 294টা এমএলএকে দেখেছি। আমি ছোটোবেলার থেকে, সেই 70-এর দশক থেকে লড়াই করছি, 60-এর দশক থেকে। সে তখনকার লড়াই কী ছিল, খুব টাফ। সেই লড়াই করে 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 আমি বহু এমএলএ দেখেছি, বহু এমপি দেখেছি, বহু মন্ত্রী দেখেছি, কিন্তু কখনো কোনো ব্যাপার তাদের দেখিনি। আজকের একটা সামান্য এমএলএরাই যে ধরনের ব্যবহার করছে, আমার খুব দুঃখ লাগছে যে সে এমএলএদের তো সংযত হতেই হবে, তাদের সংস্কারিত হতেই হবে, তাদেরকে সবক শেখাতেই হবে। মানে আপনি যখন দেখছেন যে কিছুদিন আগে যিনি মোদির মাকে নিয়ে ট্রল করলেন, যারা মোদিকে গালাগাল করতেন, তারা যখন আপনাকে, আপনার দলে এসে আপনার দলে নেতৃত্ব দিয়ে আপনাকেই যখন কুৎসিত ভাষায় কথা বলে, তখন আপনার কেমন লাগে? খুবই দুঃখের বিষয়। কারণ কি, একটা ঘটনা কি, আমার মেমারির এমএলএর কথাই বলছি, সে আজ 6-7 মাস আগে থাকতে এসে আমার সঙ্গে যোগাযোগ করলো যে আমি দাদা প্রার্থী হতে চাই। আমার প্রার্থী যে কেউ হতে পারে, প্রার্থী নিয়ে আমার কোনো ব্যাপার না, আমি প্রার্থী হতেও চাই না, কারণ আমি এমএলএ ভাতাও নেবো না, আমি সরকারি ভাতা কোনো নিই না, পেনশন নিই না। আমরা কোনো দিন কখনো, আমরা এই এখনও যে সরকারি প্রকল্পের যা কিছু আছে, আমাদের বাড়ির কেউ নেয় না। প্রমাণ করে দিক, আমার ভাই, আমার 4 ভাই আছি, তাদের পরিবারের লোকেরা কেউ নেয় কি না, আমাদের বাড়ির কেউ, আমার মা, আমার বৌদিরা কেউ কিছু নেয় কি না, কিন্তু না, আমাদের বাড়িতে ওটা নেওয়া নেই। এমনকি এত জমি জায়গা আছে, বহু আমাদের ফ্যামিলি, বিরাট ফ্যামিলি, তাদের সবাইকার নামে, কিন্তু আমরা কেউ কৃষক, যে মোদিজির কৃষক ভাতা ছিল, মমতা ব্যানার্জির যে পশ্চিমবাংলায় যে কৃষক ছিল, কৃষক বন্ধু, আমরা 1 টাকা তারও নিইনি। অনেক টাকা পেতে পারতাম, কিন্তু সেসবও নিইনি। আমরা রেশন পর্যন্ত নিই না। আমরা সরকারি কোনো কিচ্ছু বিনা পয়সা নেবার লোক নয়, কারণ আমরা ট্যাক্স দিই। আমরা চাই, আমরা যদি নিতে শুরু করি তাহলে গরিব মানুষের উন্নয়নটা করবে কি করে। কিন্তু এখন দেখছি উল্টো, সবাইকার মধ্যেই সেই জিনিস নেই, দেখে খারাপ লাগছে। আমার কাছে উনি 6-7 মাস আগে থাকতে আসছেন, বলতে নেই, বেশিরভাগ রবিবারেই উনি এসেছেন, এসে আধ ঘন্টা 1 ঘন্টা বসে প্রার্থী হব। আলাম প্রার্থী তো হতেই পারো ভাই, প্রার্থী হওয়াটা তো কোনো ব্যাপার না। আর এখানকার যে আমাদের
মানে আরএসএসের থেকে যারা আরএসএস করতো সেই সব ছেলেমেয়েরাও এসে এবারে প্রার্থীটা ভালো হয়। কার্তিক মহারাজ বলছে, আমার কার্তিক মহারাজের সঙ্গে কথা হয়েছিল, উনিও বললেন এবারে একটা ইয়াং তরুণ প্রার্থী হবে, ওর নাম করলো। হোক না, আমার কোনো আপত্তি নেই, যে কেউ কিন্তু ভালো হতে হবে। আমি জানতাম না, তো ঠিক আছে। ও যখনই এসেছে আমি বলেছি, দেখো বাবু, তোমার একটা কাজ করতে হবে, গ্রামের যে গরিব মানুষরা যারা বহুত মার খেয়েছে, যাদের বহু শেষ হয়ে গেছে, আমার এখানে শহীদ হয়েছে, গোটা বর্ধমান জেলায় প্রচুর লোক শহীদ হয়েছে, তাদের প্রত্যেকটার নামের লিস্ট আমার কাছে আছে। আমার মুখে রাত্রিবেলায় ভাসত যে তাদের কি করব, তাদের কিভাবে করব। আমার এখানেই মেমারিতে আমার একটা বিরাট তরুণ নেতা, যুব নেতা, সে মার খেয়ে মাথায় ক্লট পড়ে ক্যান্সার হয়ে মারা গেল 2001 সালে। তাকে আমি মেমারিতে প্রার্থী করেছিলাম, কেন আমার প্রার্থীটা বড় কথা নয়। আমি 1991 সাল থেকে দাঁড়াচ্ছি, 5 বার দাঁড়িয়েছি। 2021-এও আমরা বিধানসভা নির্বাচন জিতেছিলাম, জিতিনি তা নয়, গোটা বর্ধমান জেলায় জেতা হয়েছিল, পশ্চিম বাংলার বেশিরভাগ জায়গায় জিতেছিল, কেন তখন সংগঠন ছিল। 2026-এ আমাদের কোনো সংগঠন ছিল না, সংগঠন আমাদের জেতায়নি, আমাদেরকে নেগেটিভ ভোট মমতাকে তাড়ানোর জন্য জেতা হয়েছিল। আর এরা এসে বলে দিল 15 কোটির মধ্যে যে আমরা বিজেপিকে জিতিয়েছি, আমরা কিছু করিনি নাকি। একজন সেটাই দাবি করছেন যে আপনি বিজেপির এখানকার প্রার্থীকে হারানোর জন্য উদ্যোগ নিয়েছিলেন, এখন পারেননি, তাই আপনার সঙ্গে তো এটা কখনো হতে পারে? আমি যে বিজেপির জন্য গোটা জীবনটা দিয়েছি, যে বিজেপির জন্য আমি বিয়ে থাই করিনি, এর জন্য আমার ভাইও বিয়ে করতে পারলো না। আমাদের পরিবার আজকে এই এত বড় বাড়ি ঘর জমি জায়গা, যে বাড়িতে কল্যাণ সিং এসছেন 92 সালে, যে বাড়িতে রাজনাথ সিং এসছিলেন, যে বাড়িতে তখনকার দিনে সিপিএমের আমলে সিপিএমের কী জিনিস ছিল সব বাংলার মানুষ জানে, যে বাড়িতে আমার পশ্চিমবাংলার এমন কোনো নেতা নেই, এমন কোনো নেতৃত্ব নেই, বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার ব্যানার্জি, তথাগত রায়, তপন সিকদার থেকে শুরু করে রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য, প্রত্যেকেই এসেছেন, সব কর্মীরাও এসেছেন। আর আমি ওই প্রার্থী হওয়ার জন্যে, আরে আমি যদি প্রার্থী হবো ওই আবেদন দেখাচ্ছ, জীবনে কখনো কোনো দিন আবেদন করিনি, যে কেউ প্রার্থী হবে, পদ্মফুল নিয়েছি। পশ্চিমবঙ্গে আমরা চাই যাতে বিজেপি জেতে, সুশাসনের জন্য। আমাদের ওই ছিল না, তাই কখনো আমি হারাবার জন্য বলতে পারি হারাবো। কারুর ক্ষমতা আছে হারাই, এবারে কারুর ক্ষমতা ছিল, কিন্তু আমার দুঃখের বিষয় মেমারিতে ভোটটা কম হয়েছে, আরও বেশি ভোটে জেতা উচিত ছিল। কেন হয়নি আমি জানি না, কারণ কর্মীদের কাছে না গিয়ে শুধু ওই ভাষণ দিলাম শহরাঞ্চল, তাতে হবে না। মেমারি হচ্ছে বিশাল গ্রাম অঞ্চল, সমস্ত গ্রামগুলোয় আমার কাছে পুরো লিস্ট আছে, দেখিয়ে দেবো। এত হিন্দু জায়গাতেও আমরা হিন্দু ভোট পাইনি কেন, এটা দেখতে হবে, এটা বিশ্লেষণ করতে হবে। আমি জিতিয়েছি, ও জিতিয়েছে, কেউ জেতায়নি, সমস্ত মানুষ জিতিয়ে দিয়েছে। আর কারুর ক্ষমতা ছিল না। আর হারাবো কী করে, হারালে কি হয় তখন তো আমরা জানি না। যে কোনো মূল্যে পশ্চিমবাংলায় মমতাকে হটাতে হবে, তৃণমূলকে হটাতে হবে, নাহলে পশ্চিমবাংলায় হিন্দুরা বিপন্ন, কচুকাটা হয়ে যাবে, এ আমরা জানি। তাহলে আমার যে উপলব্ধি আছে এতদিনকার জীবনের, সেইটাকে আমি নষ্ট করবো সামান্য একটা এমএলএ পদের জন্যে? আমার শেষ প্রশ্ন, আপনি আগামী দিনের বিজেপিকে নিয়ে কতটা আশাবাদী? অবশ্যই আমার নেতা শ্রমিক ভট্টাচার্য আছে, আমি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বহুদিন আমাদের পরিচয়। শ্রমিক ভট্টাচার্য আছে, সে খুবই ভালো এবং সুন্দর বক্তা, শুধু নয় সাংগঠনিক দিকেও সে ভাবছে। আর আমাদের উপর নেতৃত্ব আছে, অবশ্যই এটাকে ঠিক করবে। এটা চলতে পারে না, চারিদিকে এমএলএদের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, দেখতে পাচ্ছি, এটা খারাপ জিনিস। আমি সবাইকে বলেছি, গত 6 তারিখে আমার বিরাট মিছিল ছিল মেমারির বুকে, আমি সেটা প্রত্যেকেই দেখেছে। আমি বলেছিলাম যে তৃণমূলরা তোলাবাজি করেছে, এই তৃণমূলদের গ্রেপ্তার করতে হবে, কোনো তৃণমূল ছাড়া পাবে না। তাদেরকে কেন ছেড়ে রেখেছে এটা আমি ভেবে পাচ্ছি না। যখনই পুলিশকে বলছে আপনাদের নেতৃবৃন্দ আমাকে বারণ করছে, আমি শুনে অবাক হয়ে গেছি। এটা চলতে পারে না, তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে আমার পার্টি চলবে, এটা হবে না। তারপরে সেই জন্য আমি মিছিল দিতে যাবো, এবং আমাদেরও যাতে কোনো ছেলেরা তোলাবাজি না করে তার জন্য আমার মিছিল ছিল। কিন্তু আমি ওই মিছিলকে পোস্টপোন করেছি,
আমি ক্যান্সেল করেছি। কারণ কি, আগামীকাল 6 তারিখ শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের রাজ্যে একটা সম্বর্ধনার ব্যবস্থা করেছে। 125তম জন্মদিন, 125 জন সিনিয়র লিডারকে সম্বর্ধনা দেবে, তার মধ্যে আমাকেও ডেকেছে। সুতরাং বললো দাদা মিস করবেন না, আসতেই হবে। অবশ্যই যাব, কারণ পার্টির আমরা অনুগত সৈনিক, আমরা অন্য কিছু বুঝি না। বিজেপি যা নেতৃত্ব অর্ডার দেবে সেটা আমরা করতেই হবে, সব কাজ পেলে। গোটা জীবন বিজেপির জন্য দিয়েছি, আজকে বিজেপি প্রতিষ্ঠা পেয়েছে, তো সেই বিজেপিকে আমাদেরকে ঘরে ঘরে দেখিয়ে দিতে হবে না সুশাসন। প্রত্যেকটার মধ্যে যেন সুশাসন থাকে, আমরা অন্য কিছু চাই না। উন্নয়ন তো হবেই, আমার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো উন্নয়ন করবি, আমার নরেন্দ্র মোদী উন্নয়ন করবি, প্রধানমন্ত্রী, তারা সব উন্নয়ন করবার জন্য তো আছি। আর আমাদের কাজ হচ্ছে দেখা যে যাতে সুশাসনটা থাকে, কোনো রকম অন্যায় অত্যাচার টাকা কামানো যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। আমাদের এখানে প্রচুর টাকা পয়সার উৎস। একটা আমি আপনার মাধ্যমে বলি, আমি কোর্টে ওকালতি করেছি। কোনো লোক যদি আপনি এইটার মাধ্যম দিয়ে শুনতে পান যে কেউ, আমি বহু জায়গায় ওকালতি করতে গেছি, বহু ইয়েতে দাঁড়িয়েছি, 3 বিঘা আন্দোলনের সময়, এমনকি ওখানে গিয়েও আমরা আন্দোলনে, আমি উত্তরবঙ্গে সেখানেও আমরা গেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার মাধ্যমে বলে দিচ্ছি, কোনো লোক আছে, মেমারিতে বিরাট ব্যবসার জায়গা, এখানে আলু ধান থেকে শুরু করে সব কিছু বিরাট জায়গা, সেখানে আমরা কেউ আমার নামে বলুক কোনো ব্যবসাদার, কোনো সাধারণ মানুষ যে একটা টাকা কোনো দিন কারুর কাছে নিয়েছি। যা পার্টিতে যে সমস্ত প্রোগ্রাম হয়েছে তখনকার দিনে 91 থেকে 96, 2001 সাল, তখনও পর্যন্ত আমার নিজের খরচে পার্টি চলেছে। সমস্ত কর্মীরা তার সঙ্গে কিছু কিছু দিত, কিন্তু বেশিটাই আমি করে দিয়েছিলাম, কেন আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো। এই করোনার সময় আমাকে মেমারির ব্যবসাদাররা অনেকেই, সবাই জানে, শ্রদ্ধা করে যে বিশ্বদেব ভট্টাচার্য একটা টাকাও নেবে না। তা আমাকে অনেকেই বলেছিল দাদা আমরা এটা দিচ্ছি, আমি বললাম ভাই আমাদেরই অনেক আছে, আগে আমরা দিই, দিয়ে নিঃস্ব হই, তারপর তোমাদের কাছে নেবো। আমি নিজের খরচ করবো না, লোকের কাছে নেবো, এটা আমাদের নিয়ম নয়। সেই জন্য আমায় প্রত্যেক মানুষ, ব্যবসাদার থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই শ্রদ্ধা করে, ভালোবাসে আমাদের পরিবারকে। প্রত্যেকটা মানুষ, সে সিপিএম করতে পারে, তৃণমূল করতে পারে, কিন্তু শ্রদ্ধাটা তাদের আছে যে চোর নয়, চরিত্রহীন নয়, এই 1 পয়সা কোনো ইয়ে করেন না। এবং শুধু কোনো মেয়েদের সঙ্গে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না, কোনো মহিলা এসে কমপ্লেন করা হচ্ছে। সকাল থেকে আমার বাড়িতে, সেই ছোটোবেলার থেকে গাদা গাদা মহিলারা আসতেন বিপদে পড়ে, কারোর বিয়ে থা নিয়ে গণ্ডগোল, কারোর ডিভোর্স নিয়ে গণ্ডগোল, কারোর নানা রকম সমস্যা, এমনকি মুসলিম মেয়েরাও সকাল থেকে প্রচুর ভিড় করে। কিন্তু কোনো মেয়ে, আমাকে অনেকেই বলেছে দাদা আপনি থাকেন, এ তো সিপিএম পার্টি একটা বাজে পার্টি, তারা কোনো অভিযোগ করতে পারে। আমি দেখো আমি এমন কোনো কাজ করি না, আমার মনে হয় না কেউ আমার বিরুদ্ধে অভিযোগ করবে, সবাই এসে প্রণামই করে। এটা আমার গর্ব না, প্রণাম নেওয়া উচিত নয়, কিন্তু কি করব, মানুষ এসে করে ভক্তিতে, শ্রদ্ধায়, ভালোবাসায়। আমার ওই ভয়ে নয়, আমাদের নীতিই হচ্ছে ভয় নয়, ভরসার প্রতীক হতে হবে। কিন্তু আজকের বিজেপি যা করছে, অন্তপক্ষে আমাদের এই সমস্ত জায়গাগুলো দেখে খারাপ লাগছে। যাই হোক, আমার আশা কিছুদিনের মধ্যেই এগুলো ঠিক হয়ে যাবে, এবং আমিও এ দিয়ে বার্তা দিচ্ছি যে কেউ তোলাবাজি করবেন না, মিছিমিছি তোলাবাজি নয়, উন্নয়ন করুন। আর তৃণমূলের যে সমস্ত দুষ্কৃতী নেতা আছে তাদের সঙ্গ ত্যাগ করে অবশ্যই তৃণমূলের লোকেরাও আসবে না নয়, কারণ বিজেপি করেছি, শুধু বিজেপি যদি হতো তাহলে জিততে পারতাম না। সিপিএমের লোকেরা আসেনি, সমস্ত সিপিএমের লোকেরা আমাদেরকে ভোট দিয়েছে। তৃণমূলের লোকেরা ভোট দেয়নি, সাধারণ মানুষ, তৃণমূলের নেতারা টাকা কামিয়েছে, কিন্তু সাধারণ তৃণমূল কর্মী যারা তৃণমূল করেছে গ্রাম বাংলায়, তারা কি টাকা পয়সা নিয়েছে, তাদেরকে আমরা আহ্বান করছি। কিন্তু সঙ্গে সঙ্গে আমার এই নেতৃবৃন্দর কাছেও আমি অনুরোধ জানাবো, অবশ্যই আপনারা দৃষ্টি দিন, এটা চলতে পারে না। সংঘ পরিবার, আমরা একটি যৌথ পরিবার। আমরা বিজেপি মানে আমি এমএলএ হয়েছি, আমি মন্ত্রী হয়েছি, আমার লুট করবার লাইসেন্স হয়েছে, এটা না। আমাদের মাথার উপরে আরএসএস আছে,
বিশ্ব হিন্দু পরিষদ আছে, এবিভিপি আছে, সবাই মিলে আমরা সিদ্ধান্ত নেব আগামী দিন কোনো রকম এসব চলবে না। অর্থাৎ আমরা বিশ্বদেব বাবুর কাছ থেকে শুনে নিলাম বর্ধমানের মেমারিতে লুঠের লাইসেন্স এটা কিন্তু তিনি অ্যালাউ করবেন না। এটা নিয়ে তার যে লড়াই, সে লড়াইটা চলবে। আমরা আরও একজনের কাছ থেকে শুনে নেব যে তিনি তার অভিজ্ঞতা কি এই মেমারিতে, আরেকজন বিজেপির কার্যকর্তা, তার কাছ থেকে আমরা শুনে নেব। আচ্ছা, আরেকটা কথা বলি।